প্রতি বছর রমজান মাসে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়াটা আমাদের জন্য একটা পরিচিত ঘটনা। সাধারণত এই বিষয়টিকে আমরা নৈতিকতার দৃষ্টিকোণ থেকে দেখে থাকি, কিন্তু ব্যাপারটাকে যদি একটু অন্যভাবে একটা অর্থনৈতিক প্রক্রিয়া বা মেকানিজম হিসেবে দেখা যায় তাহলে কি দাঁড়ায়? এমন একটি প্রক্রিয়া যার নির্দিষ্ট কিছু কারণ, সীমাবদ্ধতা এবং প্রায় প্রেডিক্টেবল বা অনুমানযোগ্য ফলাফল রয়েছে। বিশেষ করে যারা নিজেদের আর্থিক ভবিষ্যৎ গড়ার পর্যায়ে আছেন তাদের জন্য এই বার্ষিক আর্থিক অভিঘাতের দীর্ঘমেয়াদী প্রভাব বোঝাটা খুব জরুরি। আলোচনার শুরুতে আমাদের চারপাশের অর্থনৈতিক বাস্তবতাটা একটু বুঝে নেওয়া যাক। দেশে মুদ্রাস্ফীতির হার এখন বেশ উঁচুতে। এই উচ্চ মুদ্রাস্ফীতির পরিবেশে যে কোনো অতিরিক্ত বা মৌসুমি খরচ পরিবারের বাজেটের ওপর একটা বড় ধরনের চাপ তৈরি করে। যখন জীবনযাত্রার খরচ স্বাভাবিকভাবেই অনেক বেশি, তখন এই মৌসুমি মূল্যবৃদ্ধিটা শুধু এক মাসের সাময়িক অসুবিধা থাকে না, এটা আসলে সম্পদ জমানোর যে গতি সেটাকে সরাসরি কমিয়ে দেয়। যারা ভবিষ্যতের জন্য একটি আর্থিক ভিত্তি তৈরি করার চেষ্টা করছেন, এই ধরনের পুনরাবৃত্তিমূলক খরচ তাদের সঞ্চয় এবং বিনিয়োগের ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করে। তো এই পুরো প্রক্রিয়ার শুরুটা হয় কোত্থেকে? শুরুটা হয় চাহিদা বৃদ্ধি দিয়ে, এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই চাহিদা বৃদ্ধিটা কিন্তু আকস্মিক বা অপ্রত্যাশিত কিছু নয়, এটা একটা সম্পূর্ণ পূর্বাভাসযোগ্য ঘটনা। রমজান মাসে আমাদের খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আসে। এর ফলে তেল, চিনি, ছোলা বা ডালের মতো পণ্যের চাহিদা স্বাভাবিক সময়ের চেয়ে ৩০ থেকে ৫০% পর্যন্ত বেড়ে যায়। অন্যদিকে লেবু বা শশার মতো কিছু নির্দিষ্ট সবজির চাহিদা তো কয়েক গুণ পর্যন্ত বাড়তে দেখা যায়। চাহিদার এই যে উল্লম্ফন, এটাই বাজারের উপর প্রাথমিক চাপটা তৈরি করে। চাহিদা তো বাড়ল, কিন্তু এই বাড়তি চাহিদা মেটানোর জন্য আমাদের সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থা কি প্রস্তুত? এখানেই আমরা দ্বিতীয় কাঠামোগত দুর্বলতাটা দেখতে পাই, যা হলো আমাদের অনমনীয় বা রিজিড সরবরাহ শৃঙ্খল। আমাদের অনেক জরুরি পণ্য যেমন চিনি বা ভোজ্য তেল বিদেশ থেকে আমদানি করতে হয়। এই পুরো আমদানি প্রক্রিয়ায় একটা স্বাভাবিক বিলম্ব থাকে, যাকে অর্থনীতির ভাষায় বলা হয় লিড টাইম। ব্যাপারটা এমন যে কোনো পণ্যের অর্ডার দেওয়ার পর সেটা জাহাজে করে দেশে এসে সব প্রক্রিয়া শেষ করে বাজারে পৌঁছাতে একটা নির্দিষ্ট সময় লেগেই যায়। এই স্বাভাবিক বিলম্বের কারণে হঠাৎ বেড়ে যাওয়া চাহিদার সাথে সরবরাহ মেলানোটা কঠিন হয়ে পারে। এমনকি যদি পর্যাপ্ত পরিমাণে পণ্য আমদানি করা হয়, তারপরেও সমস্যা থেকে যায়। বন্দরগুলোতে জাহাজ থেকে মাল খালাস করতেই অনেক সময় ২০ থেকে ৩০ দিন পর্যন্ত লেগে যায়। এই যে লজিস্টিক্সের দীর্ঘসূত্রিতা, এটা বাজারে একটা কৃত্রিম সংকট তৈরি করে, যা মোট আমদানির পরিমাণের সাথে সম্পর্কহীন। আরেকটি বড় কাঠামোগত সীমাবদ্ধতা হল আমাদের হিমাগার ব্যবস্থা। আমাদের দেশের কোল্ড স্টোরেজ ব্যবস্থা প্রায় পুরোটাই আলু রাখার জন্য তৈরি। এর মানে হল অন্য পচনশীল সবজি যেমন লেবু, বেগুন বা শশা, এগুলো ঠিকমতো সংরক্ষণ করার কোনো ভালো ব্যবস্থা নেই। ফলে সঠিক সংরক্ষণের অভাবে বিপুল পরিমাণ পণ্য নষ্ট হয়ে যায়, যা সরবরাহকে আরও অস্থিতিশীল করে তোলে। তো একদিকে আছে চাহিদার চাপ, আরেকদিকে সরবরাহের সীমাবদ্ধতা। এই দুটোকে ব্যবহার করে কিভাবে দামটা নির্ধারিত হয়, বা বলা ভালো দামটা বেড়ে যায়, সেটাই এখন বোঝা দরকার। বাংলাদেশের নিত্যপণ্যের বাজারকে অর্থনীতির ভাষায় অলিগোপলি বলা যায়। এর সহজ মানে হল হাতে গোনা কয়েকটি বড় কোম্পানি বা আমদানিকারক পুরো বাজারটা নিয়ন্ত্রণ করে। যখন বাজারের ক্ষমতা অল্প কিছু প্রতিষ্ঠানের হাতে থাকে, তখন তারা খুব সহজেই পণ্যের সরবরাহ এবং মূল্য দুটোকেই প্রভাবিত করতে পারে। এই বাজার কাঠামো একটা চক্র তৈরি করে। প্রথমে ব্যবসায়ীরা রমজানের বাড়তি চাহিদার পূর্বাভাস অনুযায়ী বাজারে পণ্যের সরবরাহ নিয়ন্ত্রণ করে। এর ফলে বাজারে একটা কৃত্রিম ঘাটতির ধারণা তৈরি হয়। এই ঘাটতির ভয়ে আমরা অর্থাৎ ভোক্তারা আতঙ্কিত হয়ে প্রয়োজনের চেয়ে বেশি কেনা শুরু করি। এই অতিরিক্ত চাহিদাই দামকে আরও বাড়িয়ে দেয় এবং একটা নতুন উচ্চতর দামে বাজারকে স্থিতিশীল করে। আর এই পুরো প্রক্রিয়াটা এত দ্রুত ঘটে যে নিয়ন্ত্রক সংস্থাগুলোর পক্ষে পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ে। এভাবেই চক্রটা প্রতি বছর ঘুরতে থাকে। এখানে ভোক্তার আচরণ একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যখনই একটা ঘাটতির গুজব বা ধারণা তৈরি হয়, তখনই প্যানিক বাইং বা আতঙ্কিত হয়ে কেনাকাটার প্রবণতা দেখা দেয়। এই আচরণটা নিজের অজান্তেই মূল্যবৃদ্ধির প্রক্রিয়াকে আরও শক্তিশালী করে তোলে। এর সাথে আরও একটা ব্যাপার আছে, সেটা হলো তথ্যের অসামঞ্জস্যতা। যেমন আন্তর্জাতিক বাজারে কোনো পণ্যের দাম কমলে সেই সুবিধাটা আমাদের পর্যন্ত পৌঁছতে অনেক দেরি হয়, কিন্তু দাম বাড়ার খবরটা প্রায় সাথে সাথেই স্থানীয় বাজারে কার্যকর হয়ে যায়। এই তথ্যগত ব্যবধান কিছু ব্যবসায়ীকে বাড়তি মুনাফার সুযোগ করে দেয়।
অন্যান্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে কিন্তু রমজানে পরিস্থিতি এতটা খারাপ হয় না। এর মূল কারণ হল তাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতার পার্থক্য। শক্তিশালী নিয়ন্ত্রক কাঠামো, আইনের বিশ্বাসযোগ্য প্রয়োগ এবং ডিজিটাল মনিটরিং ব্যবস্থার মাধ্যমে সেসব দেশে বাজারকে স্থিতিশীল রাখা সম্ভব হয়, যা আমাদের এখানে ততটা কার্যকর নয়। তাহলে এই পুরো পরিস্থিতির জন্য দায়ী কে? সত্যি বলতে এককভাবে কোনো একটি পক্ষকে দায়ী করা কঠিন। এটা একটা সিস্টেমের সমস্যা। এর পেছনে আছে আমাদের পলিসি বা নীতির নকশাগত দুর্বলতা, আইন প্রয়োগের সীমাবদ্ধতা, অস্বচ্ছ সাপ্লাই চেন, বাজারের কেন্দ্রীভূত কাঠামো এবং সবশেষে আমাদের সম্মিলিত ভোক্তা আচরণ। এই যে প্রতি বছর দাম বাড়ছে, এর তাৎক্ষণিক প্রভাবটা আমরা সবাই টের পাই, কিন্তু এর যে একটা দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ক্ষতি আছে সেটা হয়তো আমরা সবসময় ভাবি না। বিশেষ করে যারা সম্পদ গঠনের পর্যায়ে আছেন তাদের জন্য এই ক্ষতিটা অনেক বেশি। আসল ক্ষতিটা কিন্তু এবছরের বাড়তি মোদি খরচ না। আসল ক্ষতিটা হলো দীর্ঘমেয়াদের সম্পদের ক্ষয়। যে টাকাটা হয়তো বিনিয়োগ হয়ে চক্রবৃদ্ধি হারে বাড়তে পারত, সেটা চলে যাচ্ছে বাড়তি খরচ মেটাতে। বছরের পর বছর এটা চলতে থাকলে আর্থিক সচ্ছলতা অর্জনের পথটাও লম্বা হতে থাকে। কাজেই আমাদের পুরো বিষয়টাকে দেখার দৃষ্টিভঙ্গিটাই বদলাতে হবে। এটা স্রেফ এক মাসের একটা সাময়িক অসুবিধে না, এটা একটা গভীর এবং পুনরাবৃত্তিমূলক কাঠামোগত ব্যর্থতা। তাহলে আসল সংকটটা আসলে কোথায়? এক মাসের এই বাড়তি খরচ, নাকি এর চেয়েও গভীর এবং গুরুতর কিছু? প্রকৃত বিপদ হল এই অর্থনৈতিক চক্রের পুনরাবৃত্তি। একটা গভীর কাঠামোগত ব্যর্থতাকে আমরা যখন একটা সাময়িক অসুবিধা বলে ধরে নিই, তখন যে ক্রমবর্ধমান ক্ষতিটা হয় সেটাই আসল সংকট। এই প্রক্রিয়াটা খুব নীরবে কিন্তু নিশ্চিতভাবে আমাদের দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনাকে ক্ষতিগ্রস্ত করে চলেছে। আর এই বাস্তবতাটা অনুধাবন করাই হয়তো পরিবর্তনের প্রথম ধাপ।